দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার নানা দিক নিয়ে কথা বলে থাকি। সমস্যার সমাধানগুলো বের করার জন্য আমরা এই বিষয়ে যারা কাজ করছেন, যে অভিজ্ঞ মানুষরা আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে কথা বলে থাকি। আমাদের দেশের চিকিৎসা এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রচুর কথা হয়, প্রচুর সমালোচনা হয় এবং এটা নিয়ে নানা ধরনের সমালোচনা এবং নানা রকম কথা রয়েছে দীর্ঘদিন ধরেই। কিন্তু এই বিষয়গুলো থেকে উত্তরণের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায়, অর্থাৎ মেডিকেলের যে শিক্ষা, মেডিকেলের মধ্যে জনস্বাস্থ্যের যে অংশটা আছে সেটা নিয়ে শিক্ষা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। এবং সেই জন্য আমরা গত কয়েক সপ্তাহ ধরে এই বিষয়টি নিয়ে কথা বলছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলবো মেডিকেল এডুকেশন প্রয়োজন, দূরদর্শী পরিকল্পনা, এই বিষয়টি নিয়ে। সাথে আছে আমি ডক্টর তৌফিক জোয়ারদার, আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ যারা মেডিকেল এডুকেশনে দীর্ঘদিন কাজ করেছেন দেশে এবং দেশের বাইরে। এরকম দুজন, একজন হচ্ছেন ডক্টর আফতাব উদ্দিন, তিনি বর্তমানে চেয়ারপারসন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়া তিনি মেডিকেল এডুকেশন নিয়ে দেশের বাইরে পড়াশোনা করেছেন, দেশের ভেতরেও তিনি অনেকদিন ধরে অবদান রেখেছেন। আমাদের সাথে আরও আছেন বার্বাডোস থেকে যুক্ত হয়েছেন ডক্টর আনোয়ারুল আজিম মজুমদার, তিনি ডিরেক্টর মেডিকেল এডুকেশন, ফ্যাকাল্টি অব মেডিকেল সায়েন্সেস, ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ, কেভ হিল, বার্বাডোস। তিনি সাবেক ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড, যুক্তরাজ্য। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা দুজন ভালো আছেন। আমরা থ্যাংক ইউ। ডক্টর আফতাব, আমি আপনার কাছে যেতে চাচ্ছি প্রথমে, যে আমি একটু ধারাবাহিকভাবে যেতে চাই যে মেডিকেল এডুকেশন নিয়ে যখন আমরা কথা বলি, প্রথমে একজন স্টুডেন্ট মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নেয়, তারপরে একটা পেডাগজি ফলো করে তাকে পড়ানো হয়, একটা কারিকুলাম ফলো করে তাকে পড়ানো হয়, এবং তারপরে সে ইন্টার্নশিপে যায়, এবং তারপরে হয়তো একটা ইন সার্ভিস ট্রেনিংয়ের একটা বিষয় থাকে। তো আমি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আপনার কাছে রাখতে চাই। প্রথমেই মেডিকেল অ্যাডমিশন প্রক্রিয়া, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে যেই প্রক্রিয়ায় মেডিকেল অ্যাডমিশন হয় সেটা নিয়ে আপনার কোনো রিফ্লেকশন আছে কিনা, এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, বা অন্য কিছু করা যেতে পারে কিনা। ধন্যবাদ জনাব তৌফিক। আসলে আমি যেভাবে বিষয়টাকে দেখছি, খণ্ডিতভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা যে কোনো আলোচনায় আসতে গেলে আমার মনে হয় যে মৌলিকভাবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। যেমন আমি মনে করি যে শিক্ষা বলতে আমরা কি কি মনে করি, এটা কি আমাদের কাছে পরিষ্কার? পেশাগত শিক্ষা কি? তারপর আমি হয়তো চিকিৎসা শিক্ষার কথা বলবো, কি এবং কেন। একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে এই চিকিৎসা শিক্ষা কেমন হওয়া উচিত, এই সমস্ত মৌলিক প্রশ্নের দিকে যদি আমরা একটু দেখি, নজর দেই, তাহলে কিন্তু এর একটা সাবসেট হিসেবে, প্রক্রিয়ার একটা সাবসেট হিসেবে বাংলাদেশের যে মেডিকেল অ্যাডমিশন প্রক্রিয়া এবং তার যে লিমিটেশন, এই বিষয়গুলোকে হয়তো ব্যাখ্যা করা সম্ভব, বোঝাও সম্ভব। তো আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশের অনেক অর্জন আছে। আমরা যদি গত 50 বছরে তাকাই, আমরা হাঁটি হাঁটি পা পা করে কিন্তু অনেক অগ্রসর হয়েছি স্বাস্থ্য ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায় এবং চিকিৎসা শিক্ষা ব্যবস্থায়। কিন্তু তারপরেও আমরা কিন্তু ধাপে 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 বিভিন্ন প্রক্রিয়ায় উত্তরণ ঘটেছে আমাদের। তারপরেও আমি বলবো যে পারফেক্ট সিস্টেম বলে কোনো জিনিস আমাদের মধ্যে নেই, থাকা মনে হয় সম্ভব নয়, বিকজ পারফেকশন স্কাই ইজ দ্য লিমিট। তো আমি মেডিকেল অ্যাডমিশন প্রক্রিয়ার ব্যাপারে যেটা বলবো, বাংলাদেশে যেটা বিদ্যমান আছে তার সুফল যেমন আছে, তার সীমাবদ্ধতাও আছে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা মেধাকে যেভাবে বলছি যাচাই করে মেরিট বেসিসে আমরা মেডিকেল শিক্ষা ব্যবস্থায় যারা অংশগ্রহণ করতে চায়, যে ছাত্রছাত্রীরা আসতে চায়, তাদেরকে যে বাছাই করছি, সে বাছাই প্রক্রিয়াটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। সম্পূর্ণ আমাদের যে উদ্দেশ্য, স্বাস্থ্য ব্যবস্থার যে উদ্দেশ্য, কারণ একটা মেডিকেল শিক্ষাকে অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে হবে, সে উদ্দেশ্য পূরণে আমার মনে হয় না যে সম্পূর্ণ সফল কাম। তো সেই জন্য আমরা সহজেই বলতে পারি যে সীমাবদ্ধতা আছে। এখন কি কি সীমাবদ্ধতা, সেই লিস্টে আমি যেতে চাই না।
আমি শুধু এতটুকু বলতে চাই সীমাবদ্ধতা আছে এবং এই সীমাবদ্ধতাকে আমি শুরুতেই বলে রাখি যে আমাদের প্রচুর গবেষণারও প্রয়োজন। জি। সেই গবেষণার মাধ্যমে এভিডেন্স তৈরি করে সেই হুম। সীমাবদ্ধতাকে দূর করা প্রয়োজন। তো আমি এই বলেই শেষ জি, করব এবং অনেক আমি ধন্যবাদ। আবারও হয়তো ফেরত হুম। যাব। হ্যাঁ, না আমরা এটা নিয়ে যেহেতু আরো কথা শুরু বলব। বিশেষ করে আপনি যে হ্যাঁ, গবেষণার প্রয়োজনীয়তা বলেছেন, এডুকেশন নিয়েও যে গবেষণা হতে পারে এই বিষয়টা কিছুটা আপনার কথা থেকে উঠে এসছে। আমি ডক্টর আনোয়ারুল আজিম আপনার কাছে যেতে চাই। আপনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে এবং বেশ বড় প্রতিষ্ঠানগুলোতে আপনি কিন্তু কাজ করেছেন, মেডিকেল এডুকেশন নিয়েই কাজ করছেন। মেডিকেল এডুকেশনের ডিরেক্টর বিশ্বের একটা দেশের বাইরে কাজ করছেন। তো আপনার কাছে জানতে চাই যে মেডিকেল এডুকেশনের পেডাগজি যে কিভাবে তার শিক্ষাটা একটা ছাত্রকে দেয়া হচ্ছে সেই বিষয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন এবং আপনি বাংলাদেশে মেডিকেল সায়েন্সে পড়েছেন, আপনি হয়তো একটু তুলনাও করতে পারেন। আমরা আপনার অভিজ্ঞতা থেকে পেডাগজিটা সম্পর্কে জানতে পারবো যে বিশ্বের উন্নত দেশগুলোতে মেডিকেলের যারা শিক্ষার্থী তাদেরকে কিভাবে শিক্ষিত করে তোলা হয়, কি পেডাগজি অবলম্বন করে তাদেরকে মেডিকেল শিক্ষাটা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আপনার মূল্যায়ন এবং পরামর্শ তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। আহ, আপনি যেটা বললেন যে যে কম্পারিজন, তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমরা যে সময় মেডিকেল ভর্তি হই বাংলাদেশে 80-তে, 80 দশকে, ওই সময় মেডিকেল যে কারিকুলাম ছিল সেটা খুবই ট্রেডিশনাল কারিকুলাম ছিল। ওটা মেইনলি ছিল লেকচার বেসড, টিচার সেন্টার্ড, ডিসিপ্লিন বেসড এবং এক্সামিনেশন ড্রিভেন এবং মেইনলি হসপিটাল ওরিয়েন্টেড। তো 90 দশকে এফআইএমসি প্রজেক্ট, যেটা একটা WHO অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট ছিল, তারা একটা উদ্যোগ নিয়েছিল যে কারিকুলামটা রিভিউ করার জন্য এবং একটা সায়েন্টিফিক কারিকুলাম ডেভেলপমেন্ট করার জন্য। জি। ওই সময় প্রথম যেটা হলো যে সায়েন্টিফিকলি ডেভেলপ এবং যেটাতে সমস্ত মেডিকেল কলেজের টিচাররা অংশ নিয়েছিল এবং ওইটা একটা ফর্মাল এবং স্ট্রাকচার কারিকুলাম ছিল। যদিও ওই কারিকুলামটা ট্রেডিশনাল কারিকুলাম ছিল, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট যে সবার অংশগ্রহণের কারিকুলাম ছিল ওটি। তারপরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে এবং আজকে যে কারিকুলাম আছে সেটা আমি বলবো যে এটাতে আরো অনেক স্কোপ আছে ইমপ্রুভমেন্ট করার জন্য। জি। এখন আপনি বলেন যে কম্পারিজন, আমি যেখানে আছি অথবা আমি মালয়েশিয়ায় কাজ করেছি, ইউকেতে এবং বার্বাডোসে, মেডিকেল এডুকেশন নিয়ে অনেক ইনোভেশন এক্সপেরিমেন্টেশন হয়েছে এবং হচ্ছে, এবং মোস্ট অফ দ্য কারিকুলাম যেটা এখন হচ্ছে যে স্টুডেন্ট সেন্টার, সিস্টেম বেসড এবং সেখানে আর্লি ক্লিনিক্যাল কন্টেক্স। আর যে অ্যাসেসমেন্ট পরীক্ষা সেটা হচ্ছে ফর্মেটিভ, সামেটিভ অথবা কন্টিনিউয়াস এবং ফাইনাল এক্সাম। আর যেটা তো হচ্ছে যে রিসার্চ সম্বন্ধে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। জি। আমি যেটা বললাম যে যে আপনি আর্লি ক্লিনিক্যাল কন্ট্যাক্ট, রোগীর সাথে যে তাদের সম্পর্ক, সেটা আমরা কেস বেসড লার্নিং যেরকম ইয়ার 1 থেকে শুরু হয়। এবং আরেকটা যেটা হচ্ছে যে যে ডাক্তার আফতাব সাহেব বললেন যে হ্যাঁ, আমরা আমাদের এডমিশনে আমরা একাডেমিক জিনিসটা জোর দিই, কিন্তু নন একাডেমিক অর্থাৎ পার্সোনাল কোয়ালিটিস অফ হোয়াট ইম্পর্টেন্ট, সেটা এখানে অথবা ইউকেতে ওইটা মূল্যায়ন করা হয়। যেমন পার্সোনাল স্টেটমেন্ট সাবমিট করে স্টুডেন্টরা, তারপরে স্কুল থেকে আপনাকে এই একটা রিপোর্ট রিকমেন্ডেশন লেটার সাবমিট করা হয়, তাদের যে হেলথ কেয়ার এক্সপিরিয়েন্স দেখা হয়, তাদের মোটিভেশন দেখা হয়, সোশ্যাল অ্যাওয়ারনেস দেখা হয়। এগুলি খুবই ইম্পর্টেন্ট। যেরকম ইম্পর্টেন্ট আমাদের সিলেকশনের সময় মেডিকেল কলেজের দরকার। আমাদের এখানে আছে একটা প্যাক প্রোগ্রাম বলি আমরা, PEC, প্রফেশনালিজম, এথিক্স অ্যান্ড কমিউনিকেশন। সেটা প্রথম 3 বছর পড়ানো হয়। আরও একটা আছে IMP, ইন্টারন্যাশনাল মেডিকেল প্র্যাকটিস, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। সেটাতে সমস্ত যে ট্রান্সফারেবল স্কিলগুলি সেগুলি কভার করা হয়। এবং আপনি যদি যান ক্লিনিক্যাল ইয়ারে, আমাদের এখানে প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ক্লার্কশিপ আছে। সুতরাং এই যে একটা যে ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল কারিকুলাম এবং যে এখন যে ইনোভেশন, সেটা
আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের কারিকুলাম ইন্টিগ্রেটেড কারিকুলাম, আমি বললাম সিস্টেম বেসড। আমাদের একটা কারিকুলাম, একটা কোর্সের নাম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। ওখানে অ্যানাটমি পড়ানো হয়, ফিজিওলজি পড়ানো হয়, ফার্মাকোলজি, প্যাথোলজি, প্রিমিটিভ মেডিসিন অথবা পাবলিক হেলথ এবং ক্লিনিক্যাল সাইডটা কভার করা হয়। সুতরাং এটা ইন্টিগ্রেশন। কিন্তু আমাদের দেশে হচ্ছে আইসোলেশন, ডিসিপ্লিন বেসড। সুতরাং ইন টার্মস অফ কন্টেন্ট ডেলিভারি এবং অ্যাসেসমেন্ট, শুধু নলেজটা আপনার জাজ করা হয় না, ওখানে স্কিল এবং অ্যাটিটিউড, বিহেভিয়ারগুলি আপনাকে অ্যাসেস করা হয়। এবং যে অ্যাসেসমেন্টটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস, শুধু ফাইনাল এক্সাম না, এবং সেটা অনেক সময় ফর্মেটিভ ফিডব্যাক দেওয়া হয় এবং ফাইনালি সেটা হচ্ছে অ্যাসেস করা হয়। আমি এই পর্যন্ত থামবো। অনেক ধন্যবাদ ডক্টর আনোয়ার আজিম, এটা অত্যন্ত চমৎকার। আমরা কিছু মানে অসাধারণ কিছু ইনোভেটিভ ধারণা পেয়েছি। আশা করি আমরা সেগুলো আমাদের দেশেও সেগুলোর ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারবো। ডক্টর আফতাব, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আমরা ডক্টর আজিমের কাছে শুনছিলাম বিরতির আগে যে মেডিকেল কারিকুলামে উনি যেখানে কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজে, সেখানে সেই কারিকুলামের মধ্যে প্রফেশনাল এথিক্স এই বিষয়গুলো আছে এবং ডক্টরের সাথে পেশেন্টের রিলেশনশিপের বিষয়ে তারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেন। কারিকুলামের একটা বড় অংশ জুড়েই এই বিষয়গুলো স্থান পেয়েছে, এটা তিনি বলছিলেন। তো বাংলাদেশের অবস্থাটি কি? এবং বাংলাদেশে কিন্তু ডক্টর পেশেন্ট রিলেশনশিপ নিয়ে নানা অভিযোগ, নানা কথা শোনা যায়। এটার সাথে আমাদের কারিকুলামের কোনো সংযোগ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। আমি বলবো যে প্রশ্ন, আমি নিজে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে আসলে জনগণের মানসম্মত সেবাদানে সক্ষম ওরকম ডাক্তার আমরা চাই কিনা। আমাদের মেডিকেল এডুকেশনের যে পেডাগজি, সেটা ডাক্তার তৈরিতে, সেই ধরনের ডাক্তার তৈরিতে সক্ষম কিনা, সহায়ক কিনা। তো এই প্রশ্নের উত্তরেই কিন্তু লুকায়িত আছে যে ডাক্তার এবং রোগীর মাঝে কি ধরনের সম্পর্ক থাকা দরকার। অত্যন্ত একটা মধুর সম্পর্ক থাকা উচিত, আমরা বলি, এবং অবিশ্বাসের কোনো কারণ নেই যে আমাদের কারিকুলামে এর যথেষ্ট উপাদান রয়ে গেছে, কিন্তু সেটা হলো কাগজে কলম, এর বাস্তবায়ন নেই। আমার জানা মতে, আমি একসময় কারিকুলাম রিভিউতে সম্পৃক্ত ছিলাম, ন্যাশনাল কারিকুলামে 90s-এ। তো ডব্লিউএইচওর পক্ষ থেকে আমি কাউন্টার পার্ট হিসেবে মেডিকেল এডুকেশনের তৎকালীন ডাইরেক্টর মহোদয়ের সঙ্গে, সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সঙ্গে, ডক্টর আজিমও সেই সময় সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সঙ্গে যুক্ত ছিলেন, এফআইএমসি প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা জানি যে আমরা প্রচুর উপাদান সেখানে সমৃদ্ধ করেছি, সন্নিবেশিত করেছি। 1988-এর কারিকুলামকে আমরা ঢেলে সাজিয়েছি। আর দেশের প্রত্যন্ত সবগুলো মেডিকেল কলেজ থেকে এবং সবগুলো স্পেশাল ডিপার্টমেন্ট থেকে রিপ্রেজেন্টেশন ছিল। আমাদের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, সবারই। তো সেই জায়গায় একটা সমৃদ্ধ কারিকুলাম আমাদের তৈরি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি বলবো যে এর সঠিক বাস্তবায়ন হয় না এবং সঠিক সময়েও বাস্তবায়ন শুরু হয় না। কেন? এখানে আমাদের একটু বুঝতে হবে যে আসলে ডাক্তার এবং রোগীর মাঝে সম্পর্ক উন্নয়নের যে ব্যাপারটা, সেটাকে আমরা বলছি প্রফেশনালিজমের পার্টি, সোশ্যালাইজেশনের পার্টি, যেটা ডক্টর আজিম সুন্দর করে বলেছেন যে ওনাদের জায়গায় বা পশ্চিমা বিশ্বে প্রচুরভাবে এটাকে রাখা হয়, মনে রাখা হয় এবং বাস্তবায়ন করা হয়। তো সেই আলোকে আমরা দেখব যে না আমাদের শিক্ষা কার্যক্রম সময়ে, না আমাদের ইন্টার্নশিপ পিরিয়ডে এই জিনিসটাকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেটা দুঃখজনকভাবে অনুপস্থিত। আমরা যতই আমরা বলি না কেন, আমার বিশ্বাস যে এটা রিটরিক, মোস্টলি রিটরিক। তো সেই জায়গাটা আমাদেরকে উন্নয়নের যথেষ্ট সুযোগ আছে। আর এছাড়া আমাদেরকে অবশ্যই বিশ্বায়নের দিকে তাকাতে হবে। বিশ্বায়ন এখন সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি অফ মেডিকেল স্কুলস, এই যে একটা থট গত অনেক বছর ধরে আসলে চলে এসেছে।
কিন্তু এর ছোঁয়া বাংলাদেশে লেগেছে বলে আমার মনে হয় না। তো সেটাও যদি আমরা অন্তত কিছুটা হলেও রিফ্লেকশন আমাদের পেডাগজির মধ্যে আনতে পারি, তাহলে আমাদের ডাক্তার এবং রোগীর মাঝে যে সম্পর্ক সেটা যথেষ্টভাবে উন্নীত হবে বলে আমি মনে করি। জি। তো কাজেই একজন ডাক্তারকে সংবেদনশীল হতেই হবে। সংবেদনশীল না হলে উনি আমাদের যে মানসম্মত সেবাদান আমাদের জনগণের জন্য সেটা করতে পারবেন না। আজকে আমরা যে যে জিনিস দেখছি, প্রায়শই দেখছি সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে, এগুলো কিন্তু আসলে এটা একটা পরোক্ষ রিফ্লেকশন আমি বলবো। জি, আমাদের তো আমি চাই যে এই বিষয়টাতে আমরা যেন আরো বেশি মনোযোগী হই। আমাদের যারা এই বিষয়ে এখনো কার্যক্রমে যুক্ত আছেন, ওনারা যেন আরো মনোযোগী হন। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ ডক্টর আফতাব। ডক্টর আজিম, আপনার আগের বক্তব্যে এবং ডক্টর আফতাবের কথাতেও কিন্তু রিসার্চের কথাটা উঠে এসছে, মানে মেডিকেল এডুকেশন নিয়ে রিসার্চ, এবং শুধু মেডিকেল এডুকেশন নিয়ে রিসার্চ নয়, কারিকুলামের মধ্যে ডাক্তারদের জন্য রিসার্চেরও কিন্তু প্রয়োজন আমরা বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে দেখা যায় যে যারা মেডিকেল গ্র্যাজুয়েশন করেন তাদের মধ্যে গবেষণাধর্মী বিষয়গুলো নিয়ে কিন্তু এক ধরনের দুর্বলতা একদম সবসময় থেকে যায়, যেটার রিফ্লেকশন কিন্তু এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিসের ক্ষেত্রেও সেটার একটা রিফ্লেকশন বা ছায়া পড়ে। তো এই জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশ্বের অন্যান্য দেশে, আপনি তো অনেকগুলো দেশে কাজ করেছেন, বাংলাদেশেও কাজ করেছেন, আর রিসার্চ মেথোডোলজির গুরুত্ব কতটুকুন এবং এটা আসলে কিভাবে আমাদের দেশের এডুকেশনে এটাকে ইন্টিগ্রেট করা যায়, এর প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি বলেছেন যে এভিডেন্স বেসড, হ্যাঁ, যে কথাটা এভিডেন্স বেসড মেডিকেল এডুকেশন একটা টার্ম আছে এখন। সেটা এভিডেন্স নিয়ে অত এভিডেন্স কালেক্ট করে যে কারিকুলামটা রিফর্ম করা, অত রিভিউ করা, এটা খুবই ইম্পর্টেন্ট। রিসার্চ এবং টিচিং হচ্ছে এটা মেডিকেল কলেজের কোর বিজনেস। এখন প্রত্যেকটা মেডিকেল কলেজে, মেডিকেল স্কুলে রিসার্চ খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। তো যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে রিসার্চ মেথোডোলজি, এটা প্রথম দিন থেকে স্টুডেন্ট থেকে শেখানো প্রয়োজন। এবং আমাদের দেশে আমরা যে সময় স্টুডেন্ট ছিলাম, আমরা কমিউনিটি মেডিসিন রিসার্চ মেথোডোলজি পড়তাম, সেটা 3rd ইয়ার অথবা 4th ইয়ারে। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা যে রিকমেন্ডেশন, it should be taught here every year and it should be started from the year 1. এবং যেটা বলা হচ্ছে যে আপনি প্রথম ইয়ার আমরা যেটা করে হচ্ছে স্টুডেন্ট একটা এসে লেখে, এসেটার জন্য সে লিটারেচার রিভিউ করে, এবং সেকেন্ড ইয়ার সে একটা ইনভেস্টিগেট প্রজেক্ট করে, 3rd ইয়ারে সে একটা ডিজার্টেশন লেখে। সুতরাং এই যে স্টেপ বাই স্টেপ রিসার্চ মেথড শেখানো হয়, এবং স্টুডেন্ট শুড বি ইনভলভ ইন রিসার্চ প্রজেক্ট। স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি both should be encouraged to publish papers in national and international journals. আমাদের দেশে একটা লিমিটেশন আছে, আমাদের দেশের জার্নাল, মেডিকেল এডুকেশন জার্নাল যদি 1-2টা আছে, কিন্তু এটা আরো উন্নত, এটা স্ট্যান্ডার্ড আরো উন্নত করতে হবে। এবং মেডিকেল স্টুডেন্টদেরকে এনকারেজ করতে হবে টু পাবলিশ অন মেডিকেল এডুকেশন অ্যান্ড অলসো হেলথ কেয়ার প্রজেক্ট। এবং বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি, এইসব শুড বি পার্ট অফ দ্য কারিকুলাম। আমি যেটা বলতে চাচ্ছি যে কারিকুলাম রিভিউ করতে হবে, যেমন আর্লি ক্লিনিক্যাল কন্ট্যাক্ট, সেম টাইম রিসার্চ মেথোডোলজিরা থ্রু আউট দ্য কারিকুলাম থাকতে হবে। এটা শুধু একটা বছরে একটা কোর্সে পড়া হবে না, ইট শুড বি ইন্টিগ্রেটেড ইন মোস্ট অফ দ্য কোর্সেস যেখানে পসিবল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর আফতাব। আপনি বলছিলেন যে 1990s-এ আপনি মেডিকেল কারিকুলাম রিভিউ প্রসেসের সাথে কিছুটা যুক্ত ছিলেন, ডক্টর আনোয়ারুল আজিমও হয়তো যুক্ত ছিলেন। তো এই বিষয়ে একটু বলেন যে আপনার কোনো পরামর্শ আছে যে কীভাবে এটা করা উচিত, কাদেরকে সংযুক্ত করা উচিত, কোন বিষয়গুলো মাথায় নেওয়া উচিত, কতদিন পর পর হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো রিফ্লেকশন থাকে। ধন্যবাদ। আসলে আমি এর আগে দু একটা কথা বলতে চাই, সেটা হলো যে আসলে মূল সমস্যাটা কোথায়। আমরা শুরুতেই আমি কিন্তু বলেছি যে আমরা খণ্ডিতভাবে যদি একটা বিষয়কে দেখি তাহলে হবে না।
মূল সমস্যা কয়েকটি জায়গায়। প্রথমত মেডিকেল যে এডুকেশন বা চিকিৎসা শিক্ষা পদ্ধতি, সেই পদ্ধতির ভিতরেই কিন্তু বড় গলদ রয়েছে। মেডিকেল এডুকেশন কি এই বর্তমান শতাব্দীর একবিংশ শতাব্দীর যে সমস্ত চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলায় নতুন কৌশল কি প্রয়োগ করছে বা রেডি? তারপর আরো একটা বড় বিষয় যে আমাদেরকে ভাবতে হবে যে মেডিকেল শিক্ষা পদ্ধতি এবং যে স্বাস্থ্যসেবা পদ্ধতি, এই যে দুইয়ের যে একটা ইন্টারডিপেন্ডেন্স বা নির্ভরশীলতা, পারস্পরিক নির্ভরশীলতা, আমরা কেমন স্বাস্থ্য সেবা কর্মী চাই সেটার উপর নির্ভর করবে কেমন মেডিকেল এডুকেশন শিক্ষাদান পদ্ধতি, পেডাগজি হবে। তো সেই কারণে আমি বলছি যে এই মূল সমস্যাগুলোকে আমাদের তলিয়ে দেখতে হবে এবং তার আলোকে আমাদের মনে হয় সংস্কারের বিষয়গুলো, রিভিউর বিষয়গুলো আনতে হবে। তো সেই জায়গায় অবশ্যই আমি একটু বলবো যে নিয়মিতভাবে আমাদের কারিকুলাম রিভিউ করা দরকার। আমার জানা মতে আমাদের দেশে প্রতি 5 বছর পর পর রিভিউ হওয়া প্রয়োজন, কিন্তু অতীতের অভিজ্ঞতা খুব সুখপ্রদ নয়। 10 বছর পরে হয়তো প্রথম রিভিউর স্বাদ আমরা পেয়েছি। এবং সেটা আরেকটা দিক আমি বলবো পাশাপাশি মনে হয়েছে, সেটা হলো যে আমরা কারিকুলামকে কিভাবে চাই, আমরা কি ধরনের গ্র্যাজুয়েট আমরা তৈরি করতে চাই। আমরা কি আন্তর্জাতিক মানের করতে চাই, না শুধুমাত্র দেশীয় সেবা প্রদানে সক্ষম সেটা করতে চাই, না ব্ল্যান্ডে যে দেশীয় ভাবেও সক্ষম এবং আন্তর্জাতিক ভাবেও সক্ষম? এই অনেকগুলো মৌলিক প্রশ্ন, আসলে পলিসিগত প্রশ্ন জড়িত রয়েছে, যেগুলো আমাদের পরিষ্কার হওয়া দরকার। কারণ এই জিনিসগুলোই কিন্তু আগামীতে এই কারিকুলাম যখন আমরা রিভিউ করব, তখন কিন্তু এই প্রশ্নগুলো পরিষ্কার না হলে সেই রিভিউ ভালোভাবে আমাদেরকে এগিয়ে দেবে না। তো সেই জন্য আমি বলবো যে এই ইস্যুগুলোকে একটু মনে রাখা দরকার। আমাদের স্বাস্থ্য চাহিদা কি, জনগণের স্বাস্থ্য চাহিদা কি, সেই চাহিদার আলোকে, চাহিদা পূরণের লক্ষ্যে আমরা যখন গ্রাজুয়েট তৈরি করব, তখন কিন্তু এটাকে ঢেলে সাজাতে হবে। তো তাহলে সেখানে দুটো ইম্পর্টেন্ট এলিমেন্ট আছে, একটা হলো ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, আরেকটা হলো কারিকুলাম ডিজাইন। তো কাজেই আমাদের এই দুটো জায়গাতেই থাকতে হবে, কিভাবে কারিকুলাম আমরা ডিজাইন করব এবং ডেলিভার করব, আর সেই জায়গায় ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট কি হবে। সেই কারণে আমি বলছিলাম যে ইন্টারডিপেন্ডেন্সটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে। এছাড়া আরো অনেকগুলো অনুষঙ্গ কিন্তু ইতিমধ্যে চলে আসছে। হোয়াট অ্যাবাউট দি পাওয়ার অফ টেকনোলজি? আমরা কি সেটার দিকে নজর দিচ্ছি কিনা, সিস্টেম ডেভেলপমেন্টের দিকে মনোযোগী কিনা? অনেক কিছু ইস্যু কিন্তু এখানে চলে আসে। তো সেই জিনিসগুলো যদি মাথায় থাকে, তাহলে স্টেক হোল্ডার পার্টিসিপেশনের বিষয় কি, স্টেক হোল্ডার কারা? জনগণ অবশ্যই স্টেক হোল্ডার। জনগণের পার্টিসিপেশন আমরা অ্যালাউ করছি কিনা সঠিকভাবে, খুবই খুবই তো আদার দেন এক্সপার্ট। তো অনেকগুলো বিষয় কিন্তু আসলে এত অল্প পরিসরে মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনি শুরু করেছেন। আমার মনে হয় যে এ নিয়ে ধারাবাহিক আলোচনা আরো দরকার। অনেক ধন্যবাদ। খুবই চমৎকার কিছু বিষয় আমরা পেলাম। আমি ডক্টর আনোয়ারুল আজিম মজুমদার, আপনার কাছেই প্রথমে যেতে চাচ্ছি। মেডিকেল কারিকুলামে এডুকেশন শেষ করার পরে সাধারণত আমরা ইন্টার্নশিপে যাই বাংলাদেশে, অন্যান্য দেশের অবস্থা আপনি বলবেন। তো এখানে অর্থাৎ ইন্টার্নশিপ লেভেলে যারা শিক্ষার্থী আছেন বা তরুণ যারা চিকিৎসক হয়েছেন, তাদেরকে বিশেষ কিছু শেখানোর কি প্রয়োজন আছে, বা তাদের কোনো কারিকুলাম আছে কিনা, বা তাদের বিশেষভাবে জানার বা শেখার বিষয় আছে কিনা, ওই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? অর্থাৎ ইন্টার্নশিপ ট্রেনিংয়ের বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি ওই বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, ডাক্তার আফতাব যেটা বললেন যে কারিকুলাম রিভিউর ব্যাপারে, কারিকুলাম রিভিউটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা যদিও মেজর রিভিউটা এভরি 3 or 5 years পরপর হওয়া উচিত। তো আমরা এখানে যেটা করি, আমরা সবসময় স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার্স, আদার স্টেক হোল্ডার থেকে আমরা কন্টিনিউয়াস ফিডব্যাক নিই এবং ওই ফিডব্যাকের উপর বেস করে আমরা আমাদের কারিকুলামটা সবসময়, অর্থাৎ কোর্সগুলি সবসময় আমরা আপডেট করি। আর আমাদের স্টুডেন্ট থেকে আমরা স্টুডেন্ট স্টাফ লিয়াজের কমিটি, সেখানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ তাদের যে স্ট্রেংথ অ্যান্ড লিমিটেশন অফ দ্য কোর্স কারিকুলাম প্রোগ্রাম তারা বলে, এবং সেটাও আমরা ফিডব্যাক হিসেবে নেই। এবং মেডিকেল স্টুডেন্টস
অ্যাসোসিয়েশন, তারা আমাদের প্রায় মিটিং, যেগুলি ইম্পর্টেন্ট মিটিং, ফ্যাকাল্টি বোর্ড মিটিং, আদার মিটিংয়ে তারা তাদের রিপোর্ট পেশ করে। সেটাও একটা সোর্স অফ ফিডব্যাক। যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা বলি যে রিজিওনাল অ্যাক্রিডিটেশন, সেটা হচ্ছে প্রত্যেক মেডিকেল কলেজে সেই অ্যাক্রিডিটেশন প্রয়োজন। সেটা হচ্ছে যে এভরি 5 ইয়ার্স তারা ভিজিট করে এবং আমাদের যে সব কিছু সমস্ত কারিকুলাম, রিসোর্সেস, ম্যান পাওয়ার এবং আনুষঙ্গিক সব কিছু ঠিক থাকে, তা 5 বছর আমাদেরকে দেওয়া হয়। যদি কোনো ল্যাপসেস থাকে এটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক বছর কিন্তু আমাদেরকে রিপোর্ট দিতে হয়, যে রিকমেন্ডেশনগুলো বেস করে প্রত্যেক বছর। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং সেটা বাংলাদেশে খুবই দরকার। কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেস, সেটা এফএমসি প্রজেক্ট করেছিল, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড একাডেমিক রিভিউ। এবং আমি জানি না সেটা এখন আছে কিনা, বাট ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, যেটা মেডিকেল যে স্ট্যান্ডার্ডটাকে ইমপ্রুভ করার জন্য। আর ইন্টার্নশিপ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মেডিকেল এডুকেশনে অথবা মেডিকেল কলেজে 3টা ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। একটা হচ্ছে যখন স্টুডেন্টরা হাই স্কুল থেকে মেডিকেল কলেজে আসে, ফার্স্ট ট্রানজিশন। সেকেন্ড ট্রানজিশন তারা প্রি ক্লিনিক্যাল থেকে ক্লিনিক্যাল ফেজে যায়, সেটা হচ্ছে সেকেন্ড ট্রানজিশন। আর লাস্ট যেটা হচ্ছে সেটা গ্রাজুয়েশন পরে তারা ইন্টার্নশিপ শুরু করে। এই ট্রানজিশনগুলি যত স্মুথ হয় তত বেটার। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ যেটা হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। এখানে স্টুডেন্টদের সুযোগ সুবিধা হয় যে নলেজ যারা স্কুল তারা যেটা শিখলো এটা রিয়েল লাইফ সেটিংয়ে এটা ইমপ্লিমেন্ট করা। এই ইন্টার্নশিপটা সুপারভাইজড ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অনেকগুলি স্পেশালিটিতে, এবং এটা স্ট্রাকচার হওয়া উচিত, এটা স্কিল বেসড হওয়া উচিত। এবং আমরা এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে লগ বুক ইউজ করি এবং আমরা ফোকাস অন কম্পিটেন্সি ডেভেলপমেন্ট। আমাদের লগ বুকে যেসব স্কিল থাকে, কোর স্কিলগুলো, এগুলি তারা ওরা অবজার্ভ করে এবং তারা নিজেরা সেটা পারফর্ম করে এবং সেটা সুপারভাইজড। সুতরাং it should be structured, skill focused and supervised হতে হবে। এবং তারা in long run তাদের প্রফেশনাল লাইফে they become a competent doctors. Thank you. অনেক ধন্যবাদ ডক্টর আফতাব। একটা বিষয় আমাদের দেশে প্রায়ই আলোচনায় উঠে আসে যে পাবলিক এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা কিন্তু প্রায়ই আমরা শুনতে পাই। এই বিষয়ে আপনার কি মনে হয় যে এটা আসলেও কি বিষয়টি সত্য কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে পাবলিক এবং প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার গুণগত মানের মাঝে পার্থক্য কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। আসলে ডক্টর আজিম কিন্তু অলরেডি আমাদের পথ দেখিয়ে দিয়েছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স তো অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটাকে চালু করা এবং সেটা প্র্যাকটিসে নেওয়া, ইররেসপেক্টিভ অফ পাবলিক বা প্রাইভেট মেডিকেল কলেজ। তো আমার জানা মতে এখন অনেক প্রাইভেট মেডিকেল কলেজেও অনেক ফ্যাকাল্টি এই কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত এবং সরকারি পর্যায়ে তো বটেই। কিন্তু মূল সমস্যা আবার সেই জায়গায়, মূল সমস্যা হলো যে বাস্তবায়ন, এবং এই বাস্তবায়নের জন্য যে স্ট্রাকচারাল প্রবলেম, ইনস্টিটিউশনাল প্রবলেম, এটাই বোধহয় মেইনলি দায়ী। আর একটা হলো মাইন্ডসেট প্রবলেম। তো মাইন্ডসেট প্রবলেম এটা কিন্তু অস্বীকার করার জো নেই। আমরা ব্লেমিং গেম করছি না, ব্লেম দিচ্ছি না। আমরা আমাদের অনেক কিছুই খুব ভালো ভালো দিক আমাদের কাগজে কলমে আছে, ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্যে আছে, গোটা মেডিকেল মানে শিক্ষাদান পদ্ধতির মধ্যে রয়েছে, কিন্তু আমরা এটা বাস্তবায়ন সম্পূর্ণভাবে করতে পারছি না। তো সেই কারণে আমি বলবো যে অ্যাক্রেডিটেশন যে বডি আছে, বর্তমানেও কিন্তু আমাদের দেশে ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বডি আছে, কাজ করছে, কিন্তু সেইভাবে সক্রিয় না। তো এর অনেকগুলো কারণ থাকতে পারে। তো আমি এখানেও কিন্তু একটু জোর দেব যে আমরা যেন সঠিকভাবে একটু ইনকোয়ারি করি, একটু এভিডেন্স তৈরি করি, হোয়াট ইজ হ্যাপেনিং
ইন দিস, কারণ এটা না জানলে আমার মনে হয় জাস্ট রিটরিক ভাবে বলে দেওয়াটা যথেষ্ট নয় এখন। কারণ আমরা যখন শুরুর দিকে এগুলো করেছি, আমরা তখনও একরকমের ইনকোয়ারি করেই তারপরে নিডটাকে যাচাই করে বাছাই করে তারপরে সিস্টেমে অ্যাপ্রোচ আমরা গিয়েছি। প্রক্রিয়াতে আমরা যথেষ্ট ইনপুট দিয়েছি, সক্ষমতা বাড়িয়েছি। কিন্তু হোয়াট হ্যাপেন্স আফটার দ্যাট, এটা যদি মানে ফলিং অ্যাপার্ট হয়, কেন হচ্ছে? তো সেই বিষয়গুলো আমার মনে হয় আবারও মেডিকেল এডুকেশনের ভিতরে যে রিসার্চ, সেই রিসার্চটা জি। মনে হয় প্রয়োজন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ডক্টর আনোয়ারুল আজিম, একটা বিষয় খুব স্পেসিফিক আপনার কাছে একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে বিশ্বের কিছু কিছু দেশে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু মেডিকেল কলেজে আমরা শুনেছি যে খুব স্পেসিফিকভাবে তাদেরকে ট্রেনিংটা দেওয়া হয়, কারিকুলাম, তারপরে ট্রেনিং, পেডাগজি এমন হয় যেন সেখান থেকে পাশ করে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বা উন্নত বিশ্বে তারা চিকিৎসা পেশায় নিয়োজিত হতে পারে। এরকম অ্যাপ্রোচ আমরা কিন্তু নার্সিং এডুকেশনের ক্ষেত্রেও দেখেছি, যেমন ফিলিপাইনে বা কেরালায় এরকম আছে যাদের নার্সরা তৈরি হয় হচ্ছে বিদেশের জন্য। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং বাংলাদেশে এটা সম্ভাব্যতা আছে কিনা, প্রয়োজনীয়তা আছে কিনা আদৌ, বা এটা কি আসলে কোনো একটা পলিসিগতভাবে এটা এই বিষয়টা নিয়ে চিন্তা করার কোনো সুযোগ আছে কিনা? এটা খুব একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা একটা ইউনিক, এটা ক্যারিবিয়ান আইল্যান্ডস জন্য। তো যেটা মেইনলি হচ্ছে যে ইউএসএ তে ডক্টরের ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, এবং তারা যে ডিমান্ড সে অনুযায়ী তারা ডক্টর প্রডিউস করতে পারে না। এটা আজ না, এটা প্রায় লাস্ট প্রায় 30-40 বছর দেখা গেছে। তো ওটা ফুলফিল করার জন্য ক্যারিবিয়ান আইল্যান্ডে অনেকগুলি মেডিকেল কলেজ, মেডিকেল স্কুল তারা স্থাপন করা হয়েছে এবং ওগুলিকে বলে অফশোর মেডিকেল স্কুল। এবং এটার সাথে আমেরিকান মেডিকেল স্কুলের পার্থক্য হচ্ছে যারা ইউএসএতে যেসব স্টুডেন্ট চান্স পায় না, তাদের গ্রেড, তাদের জিপিএ কম অথবা তাদের এমটেট স্কোর কম, তারা এখানে এসে ভর্তি হয়। আচ্ছা। এবং কারিকুলাম ঠিকই, কিন্তু এই মেডিকেলগুলো হচ্ছে যে মেইনলি তারা স্টুডেন্টকে পড়ায় যারা তারা ইউএসবি পাস করতে পারে। কিন্তু ইউনাইটেড স্টেটে যেটা হচ্ছে, তারা হচ্ছে যে হোলিস্টিক ডক্টরস প্রডিউস করে এবং তারা নলেজ প্লাস বিহেভিয়ার অথবা প্রফেশনালিজম ডেভেলপ করার জন্য। আর যেটা ক্যারিবিয়ান হচ্ছে যে আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট মেডিকেল স্কুল, আর আমার ওয়াইফ যেখানে কাজ করে সেটা হচ্ছে একটা অপশন মেডিকেল স্কুল। আচ্ছা। সুতরাং এখানে যে অপশন মেডিকেল তারা যা প্রডিউস করে ডাক্তার, তারা হচ্ছে যে আমেরিকার জন্য, আর আমরা যেটা প্রডিউস করি সেটা হচ্ছে যে যেটা ক্যারিবিয়ানের জন্য। সুতরাং এখানে প্রায় ফার্স্ট মেডিকেল স্কুল ছিল 1970-তে, এখন প্রায় 40টা মেডিকেল স্কুল আছে। এগুলি হচ্ছে যে মেইনলি আমাদের প্রাইভেট মেডিকেল কলেজের মতো ফর প্রফিট অর্গানাইজেশন, কিন্তু তাদের রিজিয়নাল অ্যাক্রিডিটেশনের দরকার হয়। অনেকগুলি নাই, কিন্তু আমেরিকাতে এখন হচ্ছে 2024 সালের পরে মাঝে এইসব যেসব মেডিকেল কলেজের অ্যাক্রিডিটেশন আছে, রিজিয়নাল অ্যাক্রিডিটেশন, তাদের স্টুডেন্টরা শুধু ইউএসএমএ পরীক্ষা দিতে পারবে। আচ্ছা আচ্ছা। সুতরাং এখানেও কোয়ালিটি এসুরেন্সের একটা বিষয় থেকে গেছে। কিন্তু বাংলাদেশে এটার এরকম কিছু করার কি সুযোগ আছে কিনা, মেডিকেল এডুকেশন বা নার্সিং এডুকেশন কোনোটার ক্ষেত্রে? আমাদের দেশে তো আমাদের স্টুডেন্টরা তো গ্রাজুয়েশন পর আমাদের তো অনেক অনেক ডাক্তার আপনার ইউএস ইউকেতে তারা চাকরি করছে এবং তারা ভালো করছে। আমরাও যদি একটা অ্যাটেম্প নিতে পারি যে আমরাও ওই কারিকুলামে আমরা আমেরিকার জন্য, তারপরে ইউকের জন্য ডাক্তার প্রডিউস করব। নার্স যেরকম ফিলিপিন থেকে আপনি ইন্ডিয়া থেকে, কেরালা থেকে নার্সরা যাচ্ছে মিডল ইস্টে, ইউএসএ, ইউকে, সব জায়গায়। ওটা সম্ভাবনা আছে। আমাদের এখন যে মেডিকেল স্কুল আছে, এখান থেকে যে ডাক্তার বেরোবে তাদের সবাইকে চাকরি হবে, তাদের জব আছে? যদি না থাকে, এখন আমরা ওভাবে ইয়ে করতে পারি। আমরা যেমন গার্মেন্ট যেরকম করছি সেরকম ডাক্তার আমরা প্রডিউস করতে পারি এবং নার্স প্রডিউস করতে পারি এবং আমরা এক্সপোর্ট করতে পারি। সেটা আমাদের চিন্তা করতে হবে। এবং আমাদের স্টুডেন্টরা যারা মেডিকেল কলেজ চান্স পায় এবং বাকি যারা পাচ্ছে না, আমি বলি যে যারা পরীক্ষা দিতে পায় নাই ওরা কোনো অংশে খারাপ ছাত্রছাত্রী না। জি, অনেক ওদেরকে যে গ্রুপ করা যায় এবং তারা সহজে ইউকে, ইউএসএ তে
মানে ডাক্তারি যেতে করতে পারে পারবে। সেই ব্যবস্থা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আসলে আমাদের অনেক কথা শোনার বা বলার ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের আসলে এই অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, আর এই মুহূর্তে কোনো প্রশ্ন উত্তরে যেতে পারছি না। ভবিষ্যতে হয়তো এই বিষয় নিয়ে আরও আপনাদের সাথে আলোচনা হতে পারে। দর্শক, আমরা যেটা বলছিলাম যে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, এবং আমরা আজকের আলোচনায় খুব চমৎকার কিছু পলিসি অর্থাৎ নীতি নির্ধারণী কিছু দিক নির্দেশনা আমরা পেয়েছি। যেমন মেডিকেল এডুকেশন নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা নিয়ে ডক্টর আফতাব কথা বলেছেন, প্রফেশনাল এথিক্স, প্রফেশনাল প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিক্যাল দিকটা, রোগীর সাথে ডক্টরের সম্পর্কের বিষয়টা নিয়ে একদম শুরু থেকে চর্চা করার বিষয়টি উঠে এসেছে, গবেষণার কথা এসছে, যেটা যে গবেষণাটি কেবলমাত্র আমাদের দেশে যেখানে নেই, ওনারা বলছিলেন যে এটা শুধু যে থাকতেই হবে তা না, গোটা কারিকুলাম জুড়ে, তার গোটা শিক্ষা জীবন জুড়ে সেই জিনিসটা কিন্তু কম বেশি থাকতে হবে। আর মেডিকেল কারিকুলাম রিভিউর ক্ষেত্রে আমরা অনেক সময় ভুলে যাই যে স্টেক হোল্ডারটি আছে, যে মানুষগুলোর জন্য আমাদের এই মেডিকেল এডুকেশন, যে মানুষগুলোর কাছে আমাদের চিকিৎসকরা পৌঁছাবেন, তাদের কাছে পৌঁছানোর জন্য তাদের প্রতিনিধিদের সমন্বয়ে কিন্তু আমাদের মেডিকেল কারিকুলামটা ডেভেলপ করতে হবে। এই জাতীয় অনেক নতুন নতুন চিন্তা আজকে কিন্তু সংযুক্ত হয়েছে। এই চিন্তাগুলো আমাদেরকে ঋদ্ধ করুক, আমাদের পরবর্তী দিনের যেই মেডিকেল এডুকেশন নিয়ে যে আমাদের সিদ্ধান্তগুলো হবে, সেই সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করুক, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।